হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আজকে থাম্বনেল থেকে তো বুঝে গেছো, তাও বলছি, ক্লাস 12-এর বিভাব নাটকের প্রশ্নোত্তরের ওপর আজকে একটা ভিডিও হতে চলেছে। তো এর আগে একটা বা দুটো ভিডিও আপলোডেড আছে, তোমরা পার্ট দেখে করো। আর আমি সবসময় বলি যেটা করবে সিরিয়ালি, আমি কিন্তু পার্ট 1 পার্ট 2 বলে করি। তো যারা আজকের ভিডিওটা আগে দেখছো তারা আগের পার্টগুলো দেখে এসে আজকেরটা দেখবে, না হলে বুঝতে পারবে না। কারণ সিরিয়ালে আমি রিডিং দিই, তারপরে বোঝাই, তারপর প্রশ্নোত্তরগুলো সেভাবে সাজাই। তো পার্ট বাই পার্ট না দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আজকের প্রথম প্রশ্ন শুরু করো। আর যেমন আমি রোজ বলি, আজও বলবো, চেষ্টা করো প্রশ্ন উত্তরগুলো নিজেরা লিখে নিয়ে নিজেদের লেখা দেখে মুখস্থ করা, ঠিক আছে? এটা বেশি হেল্পফুল হয়। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন লেখো, সংস্কৃত হিসাবে তিনি ঠিক কি বেঠিক সে বিবেচনা করবেন সংস্কৃত পণ্ডিতেরা, কিন্তু নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে। এটা বইয়ের লাইন। কোট করো, দিয়ে ড্যাশ দিয়ে লেখো, নাট্যকারের এই মন্তব্যটি বিশ্লেষণ করো। ঠিক আছে? আনসার, শম্ভুমিত্র রচিত বিভাব নাটকটিতে বিভাব শব্দের অর্থ হল মনের মধ্যে সৃষ্টি হওয়া 9টি রসানুভূতির কারণ। নিজের নাট্য ভাবনা ও অভিজ্ঞতার সঙ্গে নামের বিরোধ খুঁজে পেয়েছেন স্বয়ং নাট্যকারী। তার মনে হয়েছে তাদের নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক, কারণ প্রবল অভাব থেকেই তাদের এই নাটকের জন্ম। প্যারা চেঞ্জ করে লেখো, তার আপত্তির মূল কারণ সেখানে ভালো মঞ্চ নেই আলো বা ঝালর ইত্যাদি মঞ্চসজ্জার বিবিধ উপকরণ থাকার মধ্যে শুধু আছে নাটক করার অদম্য ইচ্ছা। এর ওপর রয়েছে সরকারের চূড়ান্ত অসহযোগিতাও। এত কষ্ট করে সব কিছু জোগাড় করে অভিনয়ের ব্যবস্থা করা হলেও উঠে আসে খাজনার দাবি। পেশাদারি মঞ্চকে এই খাজনা দিতে হয় না, কিন্তু গ্রুপ থিয়েটারকে তা দিতে হয়। সরকারের এই বিমাতৃসুলভ দৃষ্টিভঙ্গিকে তীব্র শ্লেষে বিদ্ধ করে নাট্যকার এরপর নিজের ক্ষোভ উগরে দিয়ে জানান, বইয়ের একটা লাইন বলছি, আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন। এই চূড়ান্ত প্রতিকূলতায় গ্রুপ থিয়েটারের পক্ষে নিজের পায়ে দাঁড়ানো অনেক সময়ই সম্ভব হয়ে ওঠে না। গ্রুপ থিয়েটারের প্রবল অভাব এবং সমস্যার জন্যই নাট্যকার নাটকটির নামের ক্ষেত্রেও আপত্তি জানিয়েছেন। ঠিক আছে, পরের প্রশ্ন লেখো, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। আনসার লেখো, শম্ভুমিত্র তার বিভাব নাটকের সূচনায় গ্রুপ থিয়েটারের নাটক অভিনয়ের ক্ষেত্রে নানান সমস্যার কথা তুলে ধরেছেন। গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িয়ে আছে দুরন্ত অভাব। তাদের অভিনয়ের জন্য ভালো মঞ্চ নেই মঞ্চসজ্জার উপকরণ বা আলো। শুধু নাটক করার অদম্য ইচ্ছাকে পাথেয় করেই চলে গ্রুপ থিয়েটার, কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় সরকারের বিমাতৃসুলভ আচরণ। পেশাদার থিয়েটারকে ছাড় দিলেও গ্রুপ থিয়েটারের কাছ থেকে সরকার খাজনা আদায় করে, ফলে চূড়ান্ত আর্থিক সংকটের মুখোমুখি হয় গ্রুপ থিয়েটার। প্যারাচেঞ্জ, এই সমস্যা থেকে মুক্তির পথও তাই তারা নিজেদের মতো করে খুঁজে বের করার চেষ্টা করে। এমন অনেক অভিনয়ের পরিকল্পনা তারা করেন যেখানে মঞ্চের কোনো প্রয়োজন হবে না, যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। কোনো রকম মঞ্চসজ্জা বা নাট্য উপকরণ যেমন দরজা, জানলা, টেবিল, বেঞ্চ, সিনারি ইত্যাদিরও দরকার পড়বে না। নাটকের প্রাচীন ঐতিহ্য থেকেই এ অভিনয় রীতির সমর্থন পান নাট্যকার শম্ভুমিত্র। এভাবেই যাবতীয় প্রতিকূলতাকে অতিক্রম করে গ্রুপ থিয়েটারের এগিয়ে চলার পথ সন্ধান প্রসঙ্গেই তিনি মন্তব্যটি করেছেন। আচ্ছা, আমি বারবার বলি, এখানেও বলবো যে অনেক সময় আমি বইয়ের লাইন বলি, সেগুলোকে না লিখবে অবশ্যই, কিন্তু ইনভার্টেড কোটের মধ্যে রাখবে না। কোটের মধ্যে রাখলে কি হয়, তাহলে অ্যাকচুয়াল তো দাড়ি, কমা, ফুল স্টপ, স্পেলিং সব কিন্তু ঠিক রাখতে হবে। সেটা সবসময় সম্ভব হয় না, কারণ এটা মনে রাখা সম্ভব না, এতগুলো সাবজেক্ট, তার এতগুলো টপিক। ওই জন্য বলি বইয়ের লাইন লেখো, কিন্তু কোট দেবে না। কোট না দিলেই আর ঝামেলা নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন লেখো, আমাদের মনে হয় নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। আনসার লেখো,
শম্ভুমিত্রের বিভাব নাটকে আমরা দেখি জনৈক ভদ্রলোক পুরনো নাট্যশাস্ত্র ঘেঁটে শম্ভুমিত্র রচিত নাটকের নাম দিয়েছিলেন বিভাব। বিভাব শব্দটির অর্থ হলো মনের মধ্যে সৃষ্টি হওয়ার 9টি রসানুভূতির কারণ। নিজের নাট্যভাবনা অভিজ্ঞতার সঙ্গে এই নামের বিরোধ খুঁজে পেয়েছেন স্বয়ং নাট্যকারী। এ কারণেই তার মনে হয়েছে তাদের নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। প্রবল অভাব থেকেই তাদের এই নাটকের জন্ম। প্যারাচেজ। এই নাটকে ভালো মঞ্চ নেই আলো বা ঝালর ইত্যাদি মঞ্চসজ্জার বিবিধ উপকরণ থাকার মধ্যে শুধু আছে নাটক করার অদম্য আকাঙ্ক্ষা। এর ওপর রয়েছে সরকারের চূড়ান্ত অসহযোগিতা। এত কষ্ট করে সবকিছু জোগাড় পরও রয়েছে অভিনয়ের ব্যবস্থা করা হলেও উঠে আসে খাজনার দাবি। পেশাদারি মঞ্চকে যে খাজনা দিতে হয় না, গ্রুপ থিয়েটারকে তা দিতে হয়। সরকারি বিমাতৃসুলভ দৃষ্টিভঙ্গিকে তীব্র শ্লেষে বিদ্ধ করে নাট্যকার এরপর নিজের ক্ষোভ উগড়ে দিয়ে জানান, আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন। এই চূড়ান্ত প্রতিকূলতায় গ্রুপ থিয়েটারের পক্ষে নিজের পায়ে দাঁড়ানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। গ্রুপ থিয়েটারের প্রবল অভাবের এই চিত্রই বিভাব নাটকে প্রকাশ পেয়েছে। নেক্সট প্রশ্ন লেখো। বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি এবং কিভাবে তা এলো নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো। শম্ভুমিত্র রচিত তার বিভাব নাটকে গ্রুপ থিয়েটারের নানা রকম সমস্যার পাশাপাশি সেই সমস্যা থেকে মুক্তির পথও সন্ধান করেছেন। মঞ্চ বা মঞ্চসজ্জার উপকরণ সমূহ না থাকা সত্ত্বেও কিভাবে নাটক মঞ্চস্থ করা যায় তার উপায় খুঁজে বের করার কথাই বুদ্ধি শব্দটির প্রয়োগের মাধ্যমে নাট্যকার বোঝাতে চেয়েছেন। প্যারাচেঞ্জ। নাট্যকারের চোখে পড়ে কোনো এক পুরনো বাংলা নাটকে রাজা রামমোহন পুরনো বাংলা নাটকে কোটের মধ্যে লেখো রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন এ কথা লেখা ছিল। কোনো উপকরণ ছাড়াই কেবল ভঙ্গির মাধ্যমে অভিনয় সম্পন্ন করার একটি রেওয়াজ বাংলা নাটকে আগে থেকেই ছিল। উড়িষ্যার যাত্রাতেও ঘোড়ার অনুপস্থিতিতে একটিমাত্র লাঠি সম্বল করে রাজার নির্দেশে দূতের খবর নিয়ে আসার উদাহরণ রয়েছে। একইভাবে মারাঠি তামাশাতেও ভঙ্গি নির্ভর অভিনয়ের সাহায্যে জমিদারের কাছে চাষির কাতর আবেদন কিংবা ব্যর্থ মনোরথ হয়ে মন্দিরে গিয়ে ভগবানের কাছে নালিশের দৃশ্য অভিনীত হতে দেখেছেন নাট্যকার। এভাবেই দর্শকদের কল্পনার সাহায্য নিয়ে ভঙ্গি নির্ভর নাট্য অভিনয়ের যে ঐতিহ্য রয়েছে সেখান থেকেই নিজেদের নাটক মঞ্চস্থ করার বুদ্ধি পেয়েছিলেন নাট্যকার শম্ভুমিত্র। নেক্সট কোয়েশ্চেন দেখো। তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেব মানে, যেমন রবি ঠাকুরকে মেনেছিলেন। মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। যে অজস্র প্রতিকূলতার মধ্যে দিয়ে গ্রুপ থিয়েটারকে নাটকে অভিনয় করতে হয় সে প্রতিকূলতার উল্লেখ করেছেন শম্ভুমিত্র তার বিভাব নাটকের সূচনায়। এইসব সমস্যার মধ্যে একদিকে যেমন আছে সরকারের বিমাতৃসুলভ আচরণ, তেমনি অন্যদিকে রয়েছে মঞ্চসজ্জা, আলো ইত্যাদি অভিনয়ের প্রয়োজনীয় জিনিসের অভাব। প্যারাচেঞ্জ। এইসব সমস্যা থেকে মুক্তির জন্য নাট্যকার শম্ভুমিত্র নিজের মতো করে সমাধানের পথ সন্ধান করেছেন। প্রাচীন বাংলা নাটক, উড়েযাত্রা কিংবা মারাঠি তামাশায় তিনি দেখেছেন শুধুমাত্র ভঙ্গিকে আশ্রয় করে কল্পনার সাহায্য নিয়ে বিষয়কে দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়। এই ধরনের বিভিন্ন নাট্য কৌশল থেকে অভিনয়ের এক নিজস্ব আঙ্গিক আবিষ্কারের চেষ্টা করেছেন শম্ভুমিত্র। প্যারাচেঞ্জ। কিন্তু পরমুহূর্তে শহরের তথাকথিত শিক্ষিত এবং সাহেবী কেতায় অভ্যস্ত ইংরেজি জানা মানুষদের কাছে এই ধরনের অভিনয় গ্রহণযোগ্য হবে কিনা সে বিষয়ে নাট্যকারের মধ্যে সংশয় দেখা দেয়। তার মনে হয়েছে যদি ইংরেজরা বা সাদা চামড়ার সাহেবরা এই অভিনয় ধারাকে মেনে নেয় তাহলেই তা সহজে এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এরূপ হয়েছিল নোবেল পদক পাওয়ার পর কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্যের ক্ষেত্রেও। ইংরেজরা তাকে প্রবলভাবে সমর্থন দিয়েছিল বলেই বাঙালি এবং শিক্ষিত সমাজ রবীন্দ্রনাথকে এত সহজে মেনে নিয়েছিল বলেই নাট্যকারের ভাবনা। বলা বাহুল্য শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির ঔপনিবেশিক মানসিকতাকে এখানে নাট্যকার ব্যঙ্গ করেছে। ঠিক আছে।
এরপর লেখো, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন এবং তার কোনো দূরবর্তী ছায়া কি বিভাব নাটকে দেখা যায়? দেখো, 3টে পার্ট আছে। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা একটু বড় হবে এবং নট নেসেসারি তোমাদের এই 3টে পার্ট একসাথে আসবে। আমি লিখিয়ে দিচ্ছি, কারণ এটা আলাদা আলাদা দুটো প্রশ্ন হয়, তো দুটো একই কথা বারবার বলার দরকার নেই। 3টে পার্ট। অনেক সময় দেখবেন প্যারা চেঞ্জ করে 3টে পার্টে লেখাবো। তো 1 নম্বরের জন্য প্রথম প্যারাটা, 2য় নম্বরের কোশ্চেনের জন্য সেকেন্ড প্যারাটা, 3য় নম্বরের জন্য থার্ড প্যারাটা। তো এমন হতেই পারে তোমাদের যে কোনো দুটো প্যারা দিল, তখন পার্টিকুলার প্রশ্ন বুঝে ওই দুটো প্যারায় কিন্তু আনসারে লিখবে, আর একটা লেখার দরকার নেই। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? চলো শুরু করো। বিভাব নাটকের প্রস্তাবনায় নাট্যকার শম্ভু মিত্র জানিয়েছেন যে মঞ্চের একদিকে দাঁড়িয়ে থেকে চাষি জমিদারের কাছে অনেক অনুরোধ উপরোধ করে। তার সমস্ত চেষ্টা ব্যর্থ হলে সে মন্দিরে যায় ভগবানের কাছে অভিযোগ জানাতে। চাষি মন্দিরে গেলেও মঞ্চের বাইরে এসে গেল না। মঞ্চের তক্তার উপর কয়েকবার সে এমনভাবে ঘুরপাক খেলো যে তাকে দেখে মনে হলো সে যেন গ্রামটা পেরিয়ে গেল। তারপর একপাশে গিয়ে সে কাল্পনিক মন্দিরকে লক্ষ্য করে ভগবানের উদ্দেশ্যে তার মনের দুঃখ কথা নিবেদন করতে লাগলো। কিছু আগে যে জমিদারের পাঠ করছিল সে মঞ্চে দাঁড়িয়ে মুখে দাড়িকো পেটে পুরোহিত সাজলো এবং মন্দিরের সামনে দাঁড়ানো চাষির কাছে এসে ধর্মীয় তর্জন গর্জন করতে লাগলো। শ্রী শম্ভু মিত্র মারাঠি তামাশার এই দৃশ্যই দেখেছিলেন এবং তিনি এও লক্ষ্য করেছিলেন যে মাঠ ভর্তি দর্শক এই আজব অভিনয় নিঃশব্দে বিনা বাক্যে দেখে চলেছে এবং তা মেনেও নিচ্ছে। প্যারাচেঞ্জ। নাট্যকার শম্ভু মিত্র গ্রুপ থিয়েটারের নানাবিধ অসুবিধার কথা বলতে গিয়ে যে মঞ্চ বা মঞ্চসজ্জার উপকরণ সমূহ না থাকা সত্ত্বেও নাটক মঞ্চস্থ করা যায়, এই সিদ্ধান্তটা কিভাবে তার মাথায় এলো তার কারণ হিসাবেই নাট্যকার মারাঠি তামাশার প্রসঙ্গ এনেছেন। ঠিক আছে, নেক্সট প্যারা। মারাঠি তামাশার এই ভঙ্গি নির্ভর অভিনয় শৈলী নাট্যকারকে বিভাব নাটকের পরিকল্পনায় অনুপ্রাণিত করেছিল। তাই দেখা যায় বিভাব নাটকে মঞ্চসজ্জার কোনো উপকরণ ছাড়াই শুধু ভঙ্গির সাহায্যে বিষয়ের কাল্পনিক উপস্থাপন ঘটেছে। দোতলায় উঠা কিংবা শেষে নিচে রাস্তায় নেমে যাওয়া থেকে সিগারেট খাওয়া, চেয়ার টেবিল সরানো, ঘরকে রাস্তায় বদলে ফেলা, একেবারে শেষে নানা রকম যানবাহনের ছবি ধরে মুখের সাহায্যে সেগুলোর মতো শব্দ করা, এই সামগ্রিক নাট্য ভাবনাতেই নাট্যকার দর্শকের কল্পনা শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। এই সাহস তিনি যেমন সঞ্চয় করেছিলেন উড়িষ্যার যাত্রা থেকে, সেরকমই মারাঠি তামাশা থেকেও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। তো নেক্সট দিন আবার একটা এর ওপর ভিডিও আপলোড হবে এবং পরপর হবে। বিভাব নাটকটা যেহেতু অনেকটা বড়, তো এরপর উপর থেকে অনেকগুলো প্রশ্ন উত্তরই হবে। তো তোমরা পরপর দেখতে থেকো। আর যদি তোমাদের এছাড়াও আরও কোনো লাগে এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে সেকশনে মেনশন করো। এবং আমার ভিডিওগুলো, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, কাজে লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন। ততক্ষণ ভালো থাকো, টাটা।